দিকে এবার প্রকাশ্যেই গণধোলাইয়ের মুখে গণ অধিকার পরিষদ ছেড়ে আসা রাশেদ খান ভুয়া স্লোগান দিয়ে অপমানও করা হয় তাকে। কঠিন হাতাহাতি মারামারি, কঠিন বিপদের মুখে বিএনপি সরকার। জামায়াত ও গণ অধিকার পরিষদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় সাবেক গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। খেলা কিন্তু ভয়ানক লেভেলের খেলা চলতেছে, যা এই সময় শুরু হয়েছে। দর্শক, আজকে রাশেদ খানকে ভয়ানকভাবে অপমান করা হয়েছে, পাশাপাশি জুলাই এবং জামাত এনসিপিকে নিয়ে কটাক্ষ করায় তাকে ভুয়া স্লোগান দিয়ে গণধোলাই দিয়ে স্টেটের পরে ভয়ানক একটা অবস্থা ঘটিয়ে দিয়েছে সাধারণ জুলাই যোদ্ধাদের ফ্যামিলিরা। দুইটা ঘটনা ঘটেছে, একটি অত্যন্ত ভালো কাজ, আজকে একটি অন্যতম ঐতিহাসিক ঘটনা ঘটেছে, যেটা ইতিপূর্বে 105 বছরের ভিতরে কেউ এই রেকর্ড, এই ঘটনা, এই ধরনের কাজ করতে পারে নাই। সেটি হচ্ছে তারেক রহমান যদি ভারত যান, সাথে সাথে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান পদত্যাগ করবেন তার মন্ত্রিত্ব থেকে। এখন খলিলুর রহমান পদত্যাগ করলে বিএনপির সমস্যা কি? হ্যাঁ, সমস্যা এখানে আছে। আজকের পর থেকে কোনো আওয়ামী লীগ গড় থেকে বের হতে পারবা না। এই বাংলার জমিনে আর কোনোদিন জয় বাংলার আওয়াজ উঠবে না। এই বাংলার জমিনে আর কোনোদিন মুজিববাদের স্লোগান হবে না। এই বাংলাদেশে আর কোনোদিন আওয়ামী লীগের জয় হাসিনা হবে না। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তাহলে ভিডিওর শুরুতে আপনাদের যেই অংশবিশেষগুলো দেখিয়ে শুরু করেছিলাম সেইগুলোর বিস্তারিত আলোচনা বুঝতে পারবেন। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। প্রিয় দর্শক, একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। তারেক রহমান যদি ভারত যান, সাথে সাথে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান পদত্যাগ করবেন তার মন্ত্রিত্ব থেকে। এই ধরনের একটি বড় বিতর্ক হয়ে গিয়েছে ইতিমধ্যে তারেক রহমানের সাথে। কারণ ভারতের অ্যাম্বাসেডরের সাথে তারেক রহমান যাতে বৈঠক না করেন সেই কথাটা বারবার তারেক রহমানকে বলেছিলেন ডক্টর খলিলুর রহমান। কিন্তু খলিলুর রহমানের কথাকে উপেক্ষা করে তারেক রহমান ভারতপন্থী বিএনপি লিডারদের কথা শুনে ভারতের হাইকমিশনারের সাথে বৈঠকটি করেছেন। এর পরপরই কিন্তু সেই হাইকমিশনার দিল্লি গিয়ে নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন। বৈঠক করে অনেকটা পাকাপুক্ত করে ফেলেছিলেন এ মাসেই তারেক রহমান যাচ্ছে দিল্লিতে। কিন্তু ডক্টর খলিলুর রহমান এর মাঝখানে নিচ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দিয়েছেন যে তারেক রহমান ভারত সফর এই মুহূর্তে করবেন না। এরপরে বাকবিতণ্ডটা আরো শক্ত হয়ে গিয়েছে। বৈঠকে বসেছিলেন তারেক রহমান, খলিলুর রহমান, তথ্যমন্ত্রী সহ আরো কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। সেখানে অনেক তর্ক বিতর্ক হয়ে গিয়েছে তারেক রহমানের সাথে ডক্টর খলিলুর রহমানের। ডক্টর খলিলুর রহমান সাফ বলে দিয়েছেন, আপনি যদি ভারত যাওয়ার সিদ্ধান্ত নেন আমি সাথে সাথে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করব। এখন খলিলুর রহমান পদত্যাগ করলে বিএনপির সমস্যা কি? হ্যাঁ, সমস্যা এখানে আছে। কারণ খলিলুর রহমান আয়োজন করেছে সেপ্টেম্বরে তারেক রহমানকে আমেরিকা সফরের জন্য। এখন বলেন, সিংহ ভাগ দুইজনকে এক গাঁটে পানি খাওয়াচ্ছে খলিলুর রহমান। চায়না হলো লায়ন, আর যদি আমরা আমেরিকাকে ধরি বাঘ। এই দুটাই কিন্তু এখন বাংলাদেশপন্থী হয়ে বাংলাদেশের পক্ষে আছেন। আর এরই মাঝে যদি আপনি বানর টেনে আনেন ভারত থেকে, সিংহ আর সেই টাইগার কিন্তু মানে বেজার হবে, রাগ হবে, গুসা হবে। এখানে বানরের স্থান কেন? ভারত হলো চায়না এবং আমেরিকার কাছে একটা বানরের মতন দেশ। সেই দেশটাকে টেনে আনতে চাচ্ছেন না ভারত, চাচ্ছেন না চায়না, চাচ্ছেন না ভারতকে টেনে আনতে চায়না এবং আমেরিকা। এখন সেই জায়গায় তারেক রহমান সিদ্ধান্ত নিতে যদি ভুল করে ফেলেন তখন বড় লেজে উপরে আটকিয়ে যাবে বিএনপির সরকার। কিন্তু ইতিমধ্যেই আমরা দেখলাম আবার সরকারের পক্ষ থেকেও 4টি শর্ত ভারতকে দেওয়া হয়েছে, যেই 4 শর্ত না মানলে ভারত যাবেন না তারেক রহমান। তার মানে তারেক রহমানের ভারত যাওয়ার জন্য যে প্ল্যান
যে চেষ্টা করেছিলেন বিএনপি বদলে ভারতপন্থীরা, এবং ভারত থেকে বিএনপির ভিতরে ভারতপন্থীদেরকে যেভাবে চেষ্টা করেছিলেন, সেই চেষ্টা পুরাটাই ব্যর্থ করে দিয়েছেন ডক্টর খলিলুর রহমান। শোনা গিয়েছে যে এখানে ডক্টর খলিলুর রহমানের সাথে বিএনপির ভিতরে একটা বড় অংশ ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করেন, এবং তারা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং খলিলুর রহমানের কথাই তারাও খলিলুর রহমানের সাথে একমত পোষণ করেছেন তারেক রহমান যেন ভারত এই মুহূর্তে সফর না করে, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের দাবিগুলা ভারত না মানবে। প্রিয় দর্শক, এই সংবাদটা খুবই ইম্পর্টেন্ট জায়গা থেকে আমি পেয়েছি, এবং এই কারণে ভারত সফরে আপাতত যাচ্ছেন না তারেক রহমান, এই বিষয়টা আমরা ইতিমধ্যে কনফার্ম হয়েছি। এর পরেও খলিলুর রহমান আলটিমেটাম দিয়ে রেখেছেন, যদি উনি ভারত সফরে যান তাহলে খলিলুর রহমান পদত্যাগ করবে, এবং সেপ্টেম্বরে আমেরিকাতে গিয়ে তারেক রহমান সেই পজিশনটা, সেই মর্যাদাটাও পাবেন না, কারণ আমেরিকা বাংলাদেশকে ডক্টর খলিলুর রহমান আর ডক্টর ইউনূস ছাড়া অন্য কোনো চোখে দেখেন না। তারা দেখেন এই দুইজন মানুষ আমেরিকাকে কি তথ্য দিচ্ছে, কি পরামর্শ দিচ্ছে, সেই অনুপাতেই বাংলাদেশকে আমেরিকা দেখবে। তাই রাজনীতিতে সফল থাকতে হলে আমেরিকাকে হাতে রাখতে হবে, অর্থনীতিতে সফল থাকতে হলে চাইনাকে হাতে রাখতে হবে, আর এই দুইটা কাজ পেরেছেন ডক্টর খলিলুর রহমান। আর সেই কারণে খলিলুর রহমানের কথাই বাধ্য হয়েছেন তারেক রহমান আপাতত ভারত সফরে যাচ্ছেন না। আমাকে যারা রাজাকার বলে এরা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। 24 ঘন্টা সময় দিলাম, যদি গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হয় আমরা ডিসি অফিস ঘেরাও করব। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, তাওহীদি জনতা এই কুষ্টিয়াতে যতদিন আছে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা চলতে দেব না ইনশাআল্লাহ। বাংলাদেশের এই সন্ত্রাসী দল এটা এখন আর গণ অধিকার পরিষদ নেই, এটা গণধিকৃত পরিষদে পরিণত হয়ে গেছে। বাংলাদেশের এই সন্ত্রাসী দল এটা এখন আর গণ অধিকার পরিষদ নেই, এটা গণধিকৃত পরিষদে পরিণত হয়ে গেছে। আমি আপনাদের ভোটে নির্বাচিত রানী একজন জনপ্রতিনিধি, আমার সামনে পুলিশের গাড়ি, পেছনে পুলিশের গাড়ি, এরপরও যদি তারা আমার গাড়িতে হামলা করার, আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করার সাহস পায়, আমি বলবো এদেরকে সন্ত্রাসী বলতে আর কোনো বাধা নেই। সুতরাং কোন সন্ত্রাসের জায়গা আমার এই কুষ্টিয়াতে হবে না। আমরা যতদিন আছি, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, তাওহীদি জনতা এই কুষ্টিয়াতে যতদিন আছে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা চলতে দেব না ইনশাআল্লাহ। প্রশাসনকে আমরা আহ্বান জানাই, কোন দলের লেজর ভিত্তি করা যাবে না, সে ফেল হোক। আপনারা সরকারি লোক, সরকারের দায়িত্ব পালন করবেন। এই কুষ্টিয়ার ডিসি, এসপি, ওসি, টিওনো যারা সরকারি ভাবে দায়িত্বে আছেন, জনগণের জন্য যদি কাজ করেন এই কুষ্টিয়াতে থাকবেন, জনগণের জন্য কাজ না করলে আপনাদেরকে আমরা বিদায় দিতে বাধ্য হব। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে উল্লেখ করার মতো এবং আলোচনা করার মতো দুইটা ঘটনা ঘটেছে। একটি অত্যন্ত ভালো কাজ, আর সেই ভালো কাজের সাথে আরেকটি অত্যন্ত ন্যাক্কারজনক এবং নিন্দনীয় ঘটনার সূত্রপাত ঘটেছে। এই দুটি বিষয় শোনার পরে আপনারা হতভম্ব হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন যে এরকমও হতে পারে। সেই বিষয়গুলো আমি আপনাদেরকে ভিডিও সহ, প্রমাণ সহ দেখাবো। তার আগে একটি মানবিক আবেদন আপনাদের কাছে করতে চাই। একটি ছোট্ট ভিডিও ক্লিপ আমাকে পাঠিয়েছে আজ বেশ কয়েকদিন ধরে সাইফুল ইসলাম, সেই ভাইটির নাম। তার ঠিকানা হিসেবে আমার কাছে পাঠানো হয়েছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার বামনডাঙ্গা ইউনিয়নের কাঠগড়াহাট গ্রামের। আমার কাছে দীর্ঘদিন ধরে তিনি একটি আবেদন করছেন যে আপনি আমার সম্পর্কে একটু বলুন, আমার চিকিৎসার প্রয়োজন, আমি কথা বলতে পারি না লিখে লিখে। পরে আমি তাকে বলেছিলাম আচ্ছা, আপনার ওই অবস্থা জানার জন্য আমি বলেছিলাম আপনি আপনার একটা ভিডিও আমার কাছে পাঠান। তো তার ভাতিজাকে দিয়ে তিনি একটি ভিডিও করে পাঠিয়েছেন। তিনি কথা বলতে পারেন না, কিন্তু ওই ফোনে লিখে লিখে যা বলে দিয়েছেন সেই কথাটি তার ভাতিজা বলেছে। কাদের সম্পর্কে তিনি কথা বলেছেন, অভিযোগ দিয়েছেন, আপনারা যারা শুনতে পাচ্ছেন, ওই এলাকার যে সমস্ত ভাইয়েরা আছেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি এখানে নাম উল্লেখ করতে চাই না। তবে যেহেতু এই ধরনের একজন অসুস্থ মানুষ, তাকে কিছুটা সহযোগিতা করা হয়েছে, কিন্তু প্রয়োজনের তুলনায় সেটি খুবই অপ্রতুল। তিনি স্ট্রোক করেছিলেন, তারপর থেকে তার ভোকাল কর্ডের সমস্যার কারণে তিনি আর কথা বলতে পারেন না। অথচ চিকিৎসা করলেই তিনি ভালো হতে পারেন। আমাদের সমাজে বিত্তবান মানুষের অভাব নাই, সহযোগিতা করার মানুষেরও অভাব নাই। যদি ওই এলাকার কোনো ভাই, যাদের সম্পর্কে আমি বলছি, তারা যদি এই ভিডিওটি দেখে থাকেন, তাদের নজরে যদি পড়ে থাকে, এই ব্যাপারে আপনাদের আরেকটু পদক্ষেপ নেওয়া দরকার। আর সমাজের যে সমস্ত বিত্তবান মানুষ আছেন, আপনারা যদি এই ভাইটিকে সহযোগিতা করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি ওনার সাথে সরাসরি আপনাদেরকে যোগাযোগ করিয়ে দেব। আমার মনে হয় তার পাশে একটু দাঁড়ানো দরকার। যাই হোক, আমরা মূল ঘটনায় চলে যাই। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 105 বছরের ইতিহাসে আজকে একটি
অন্যতম ঐতিহাসিক ঘটনা ঘটেছে, যেটা ইতিপূর্বে 105 বছরের ভিতরে কেউ এই রেকর্ড, এই ঘটনা, এই ধরনের কাজ করতে পারে নাই। সেটি হচ্ছে ডাকসুর নেতৃত্বে চীনা এম্বাসির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ জব ফেয়ার একটি ইভেন্টের আয়োজন করা হয়েছিল। সেখানে বাংলাদেশে কর্মরত চায়নার যে সমস্ত কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলো 430 জন বাংলাদেশি স্টুডেন্টদের বা চাকরি প্রার্থীদের সরাসরি চাকরি দিয়েছে। তারা সিবি নিয়ে সেখানে হাজির হয়েছে, সামনাসামনি ওখানে বসেই তাদের ভাইবা নিয়ে তাদেরকে ওইখান থেকেই জয়েনিং লেটার দিয়ে দেওয়া হয়েছে। এই কাজটি করেছে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে যে ডাকসু গঠিত হয়েছে 2025 সালে, সেই ডাকসুর নেতৃবৃন্দ। মজার ব্যাপার হচ্ছে এই যে চাকরি প্রার্থী যারা, এই চাকরি প্রার্থীর ভিতরে ডাকসুর যে 28 জন প্রতিনিধি আছে, এরা কেউ নাই, এদের কোনো আত্মীয় নাই। ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তারা সেখানে রিফার করেছে, চাকরি হয়েছে। এই যে কথাটি বললাম না আমি আপনাদেরকে, এটা কিন্তু এতটা সহজভাবে হয় নাই। এই যে এত বড় একটা ঘটনা, এত বড় একটা আয়োজন, এই আয়োজন যাতে না সম্পূর্ণ হতে পারে, এর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক নামের এক শ্রেণীর দলদাস কলঙ্ক এরা রয়েছে। এরা প্রকাশ্যে ঘোষণা দিয়েছিল যে এই ডাকসু থাকা অবস্থায় এই আয়োজন কোনো মতো অবস্থায় হতে দিব না। এই ধরনের একটা ছাত্র বান্ধব এবং দেশের ইতিহাসে দেশের অর্থনীতিকে এক ধাপ এগিয়ে দেবার জন্য এই ধরনের পদক্ষেপকেও যারা পিছন থেকে জামাত টেনে ধরে বন্ধ করে দিতে চায়, এরা আর যাই হোক শিক্ষক হতে পারে না। এরা শিক্ষক নামের বড়জোর কলঙ্ক হতে পারে, শিক্ষিত নামের বড়জোর কলঙ্ক হতে পারে। এই মানুষদের কাছ থেকে আপনারা কি আশা করতে পারেন? আমরা কি আশা করতে পারি? এই দেশ এদের কাছ থেকে কি আশা করতে পারে? এদের কাছে তো দেশের থেকে দল বড়। এরা দলের পা চাটতে চাটতে এদের জিহবা এমন অবস্থা হয়েছে, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। এই সমস্ত মানুষদেরকে কোটটাই পরে এরা মানুষ হিসেবে এরা পরিচয় দেয় কি করে? এই ধরনের একটা আয়োজনকে যারা বাধাগ্রস্ত করতে চায়, যে ডাকসুর ক্রেডিট হবে, ডাকসুর সুনাম হবে, আর ওই ডাকসু কারা? শিবিরের নেতৃত্বে, শিবিরের ক্রেডিট হবে, শিবির এখানে ক্রেডিট পাবে, এটা তো হতে দেওয়া যাবে না। চিন্তা করতে পেরেছেন? একজন মন্ত্রী এই অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল, তিনি যান নাই, কারণ তিনি গেলে পরে ডাকসুকে ক্রেডিট দেওয়া হয়ে যাবে। শিক্ষকরা যান নাই, ওই শিক্ষক নামের কলঙ্কগুলো ওগুলো যান নাই। এমনকি শুধু যান তো নাই, এই অনুষ্ঠান যাতে পণ্ড হয়ে যায়, এত বড় একটা আয়োজন যাতে বাতিল হয়ে যায়, এইটার জন্য কি করেছে? আরেকটা নাটক সেখানে সাজানো হয়েছে একই দিনে। সেটা ওই বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী ক্যান্টিন পরিচালনা করে, বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল, সেই হলের প্রভোস্ট, তার বিরুদ্ধে একটা ফেসবুক পোস্ট দিয়েছেন। তিনি অভিযোগ কি করেছেন? যে বিশ্ববিদ্যালয়ের খাবারের মান কমিয়ে সেখান থেকে টাকা পয়সা বাঁচিয়ে তিনি চুরি করেন, টাকা চুরি করেন। হল প্রভোস্টের বিরুদ্ধে এই অভিযোগ। এখন এই অভিযোগ যে ছেলেটি দিয়েছে, সেই ছেলেকে তুলে নিয়ে গেছে হল প্রভোস্ট। তুলে নিয়ে গিয়ে একটা রুমের ভিতরে তাকে 2 ঘন্টা ধরে অন্যান্য কর্মচারীদেরকে দিয়ে তাকে নির্যাতন করা হয়েছে, শারীরিকভাবে চরমভাবে মারধর করা হয়েছে। এই ঘটনার পরে ফজলুল হক হলের যিনি ভিপি, জিএস, এজিএস, তারা তাকে উদ্ধার করতে গেছে। সে ছেলে প্রচন্ড অসুস্থ, শ্বাস নিতে পারছে না। পরে এদেরকেও আটক করা হয়েছে, এদের উপরেও চড়াও হয়েছে। এরা তখন ডাকসুর নেতৃবৃন্দকে নিয়ে গেছে, ডেকে নিয়ে গেছে। সাধারণ শিক্ষার্থীরা চলে গেছে। যাওয়ার পরে বলছে যে আমরা সিসিটিভি দেখবো, কি হয়েছে তার সাথে এটা আমরা দেখতে চাই, সিসিটিভি দেখান। প্রশাসন সিসিটিভি দেখাবে না। এরপরে যখন ছাত্ররা চাপ দিয়েছে, তারপরে বলছে যে 10-11 জন আসো, সবাইকে দেখাতে পারবো না, রাজি হয়েছে। এরপরে বলছে না 10-11 জন না, 4-5 জন আসো, তাতেও রাজি হয়েছে। এরপরে বলছে না 4-5 জনও না, 2 জন আসো, শুধু ডাকসুর ভিপি এবং ভিকটিম, এই 2 জনকে দেখাবো। এরপরেও রাজি হয়েছে। তারপরেও এই 2 জনকে নিয়ে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখায় নেই। যখন দেখায় নেই, এরকম গড়িমসি করা হয়েছে, তাদেরকে 7-8 ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়েছে, তখন এরা বাইরে খবর দিয়ে এদের ঘেরাও করেছে যে এই সিসিটিভি ফুটেজ না দেওয়া পর্যন্ত তোমরা এখান থেকে বের হতে পারবে না। এবার ওই প্রভোস্ট ছাত্র দলকে ডেকে এনে ছাত্রদের উপরে হামলা করিয়েছে। ছাত্রদল একযোগে ওই সমস্ত ছাত্রদের উপর হামলা করে প্রভোস্টকে ওখান থেকে বের করে নিয়ে গেছে। এরা শিক্ষক। এবং এই যে ঘটনা, এই যে আমি যে ঘটনাগুলো বললাম, এই ঘটনা, এই নাটকটা সাজানো হয়েছে এই অনুষ্ঠানটা পণ্ড করার জন্য। কি চিন্তা চেতনার অধিকারী তারা, চিন্তা করুন। যাই হোক, অবশেষে তারা করতে পারে নাই, পণ্ড করতে পারে নাই। অনুষ্ঠানটা হয়েছে, খুব ভালোভাবেই হয়েছে। সেখানে চাকরি প্রার্থী যারা ছিল তাদেরকে সাক্ষাৎকার নিয়ে চাকরির কনফার্মেশন দিয়েছে 430 জনকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 105 বছরের ইতিহাসে এই ঘটনা অত্যন্ত বিরল। ভবিষ্যতে আর কেউ এই কাজ করতে পারবে বলে মনে হচ্ছে না, কারণ ইতিমধ্যে তো আমি আপনাদেরকে জানিয়েছি এবং প্রশাসন ডাকসু আর অনুষ্ঠিত হবে কিনা সেই ব্যাপারেও যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ এই প্রশাসন ডাকসু আর অনুষ্ঠিত করতে, ডাকসু আর দিতে চাচ্ছে না, ডাকসুর ইলেকশন দিতে চাচ্ছে না। তারা ডাকসুর ইলেকশন দেবে না, কারণ ডাকসুর ইলেকশন দিলে ছাত্র শিবির যে কাজগুলো করেছে এটা তো
এই কাজ আর কেউ করতে পারবে না। একেবারে ছাত্রীরা আর কাকে ভোট দেবে এখানে? ছাত্রদলকে? যে ছাত্রদল শিক্ষকদেরকে উদ্ধার করে ছাত্রদেরকে মেরে এবং এই ধরনের পরিস্থিতিতে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেয়, সেই ছাত্রদলকে ভোট দেবে মানুষ? সেই ছাত্রদলকে কি শিক্ষার্থীরা ভোট দেবে? দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানে, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।